পাকিস্তান যদি কলকাতাকে টার্গেট করে তাহলে কি হবে এবং তার বিপরীতে ভারত কি ধরনের প্রতিক্রিয়া দেবে? নমস্কার, আমি সঞ্জু, আপনাদের সিএ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তো চলুন শুরু করি। প্রথমে জানা দরকার ঠিক কি বলেছিলেন ওই পাকিস্তানি মন্ত্রী। ভারত পাকিস্তান সম্পর্ক এমনিতেই সবসময় টানটান, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পর উত্তেজনা একটা নতুন মাত্রায় পৌঁছেছে। পহেলগাম সন্ত্রাসী হামলা, তারপর অপারেশন সিন্ধুর। এই পরিস্থিতিতে পাকিস্তানের একাধিক নেতা এমন কিছু বলছেন যা সাধারণত কূটনীতির ভাষায় বলা হয় না। কলকাতার নাম সরাসরি উচ্চারণ করা এটা নতুন এবং এটা উদ্বেগজনক। কিন্তু কেন, সেটাই আজ আমরা বুঝব। যে কোনো হুমকিকে বুঝতে হলে আগে জানতে হয় হুমকিদাতার নিজের অবস্থা কেমন। আজকের পাকিস্তানের দিকে তাকান। অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে, আইএমএফ এর কাছে বারবার হাত পাততে হচ্ছে। মূল্যস্ফীতি অতটাই বেশি যে সাধারণ মানুষ রুটির দাম দিতে পারছেন না। রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব। ইমরান খান কারাগারে, সরকার পরিবর্তন হচ্ছে বারবার। এই পরিস্থিতিতে যখন ঘরের ভেতরে আগুন জ্বলছে, তখন রাজনীতিবিদরা কি করেন? বাইরের শত্রু দেখান। এটা পৃথিবীর প্রায় সব দেশে হয়েছে। ঘরের সমস্যা থেকে মানুষের মনোযোগ সরাতে বাইরের দেশকে হুমকি দাও, জনগণের মধ্যে জাতীয়তাবাদের আবেগ জাগাও। নিজেদের সমস্যা ভুলে তারা শত্রুর বিরুদ্ধে এক হয়ে যাবে। এটাই রাজনীতির সবচেয়ে পুরনো কৌশল। পাকিস্তানের এই মন্ত্রীর কলকাতার নাম নেওয়া এটা সামরিক পরিকল্পনা নয়, এটা রাজনৈতিক বক্তৃতা। তবে বক্তৃতাও বিপজ্জনক হতে পারে, কারণ বক্তৃতা থেকে যুদ্ধ শুরু হয়েছে ইতিহাসে। তাই এটাকে গুরুত্ব দিতে হবে, তবে মাথা ঠান্ডা রেখে। এখন প্রশ্ন হলো, কলকাতার নাম কেন? দিল্লি কেন নয়, মুম্বাই কেন নয়? এখানেও একটা রাজনীতি আছে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। বাংলাদেশের সাথে এই রাজ্যের সীমান্ত আছে। ধর্মীয় এবং ভাষাগত পরিচয়ের নিরিখে এই অঞ্চল সংবেদনশীল। পাকিস্তান বরাবরই চেষ্টা করে ভারতের ভেতরে বিভাজন তৈরি করতে। কলকাতার নাম নেওয়া এটা সেই কৌশলের অংশ। কিন্তু ভারত এই ফাঁদে পা দেবে না, কারণ ভারতের জনগণ এবং সরকার উভয়ই এই কৌশল বোঝে। এই হুমকিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এটা বুঝতে হলে জানতে হবে গত কয়েক সপ্তাহে কি হয়েছে। পহেলগাম, জম্মু ও কাশ্মীরের এই পর্যটন শহরে সন্ত্রাসী হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারান। ভারত এই হামলার পেছনে পাক সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত দেখেছে। তারপর এলো অপারেশন সিন্ধুর। ভারতীয় বায়ুসেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা চালালো। ভারত দাবি করল শুধু সন্ত্রাসী কাঠামো ধ্বংস করা হয়েছে, বেসামরিক এলাকায় আঘাত করা হয়নি। পাকিস্তান স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হলো। তাদের সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব পাল্টা হুমকি দিতে শুরু করলো। এই প্রেক্ষাপটেই কলকাতার নাম উঠে এলো। পাকিস্তান বোঝাতে চাইছে তারাও পাল্টা আঘাত দিতে পারে, এবং সেই আঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। কিন্তু এখানে একটা বড় সত্য আছে। অপারেশন সিন্ধুরে ভারত যা দেখিয়ে দিল তা হলো ভারতের সামরিক সক্ষমতা এখন অনেক উন্নত। নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র, দ্রুত অপারেশন, আন্তর্জাতিক মহলকে বোঝানোর ক্ষমতা, এই সব মিলিয়ে ভারত একটা বার্তা দিয়েছে। পাকিস্তান সেই বার্তা পেয়েছে এবং হুমকি দিয়ে সেই ভয় লুকোনোর চেষ্টা করছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কলকাতা কি সত্যি বিপদে আছে? সরাসরি উত্তর দিই, বাস্তবে পাকিস্তানের পক্ষে কলকাতায় আঘাত করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব। কেন? কারণগুলো এক এক করে দেখি। কারণ নম্বর 1, দূরত্ব। পাকিস্তানের সীমান্ত থেকে কলকাতার দূরত্ব প্রায় 1800 থেকে 2000 কিলোমিটার। মাঝখানে পুরো ভারত ভূমি। এই পথ পাড়ি দিতে যে কোনো মিসাইল বা বিমানকে ভারতের বায়ুসীমার মধ্যে দিয়ে আসতে হবে। কারণ নম্বর 2, ভারতের রাডার নেটওয়ার্ক। ভারতের রাডার ব্যবস্থা এতটাই শক্তিশালী যে পাকিস্তান থেকে কিছু উৎক্ষেপণ হলেই মুহূর্তের মধ্যে ধরা পড়বে। আর্লি ওয়ার্নিং সিস্টেম সক্রিয় হবে, বায়ু প্রতিরক্ষা প্রস্তুত হয়ে যাবে। কারণ নম্বর 3, ভারতের মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স। S-400 সিস্টেম 400 কিলোমিটার দূর থেকে টার্গেট ধ্বংস করতে পারে। আকাশ মিসাইল সিস্টেম মাঝারি পাল্লায় সুরক্ষা দেয়। স্বল্প পাল্লায় আছে স্পাইডার এবং QRSM। এই 3 স্তরের প্রতিরক্ষার মধ্যে দিয়ে একটা মিসাইল পার হওয়া তাত্ত্বিকভাবে অত্যন্ত কঠিন। কারণ নম্বর 4, ভারতের কাউন্টার স্ট্রাইক। পাকিস্তান যদি মিসাইল উৎক্ষেপণ করে, সেই মুহূর্ত থেকেই ভারতের পাল্টা আঘাতের ঘড়ি শুরু হয়ে যায়। ভারতীয় বায়ুসেনা মিনিটের মধ্যে আকাশে উঠবে এবং পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলো টার্গেট হবে। তাহলে কি পাকিস্তান এত ভালো করে জানে না? অবশ্যই জানে। পাকিস্তানের সামরিক পরিকল্পনাকারীরা বোকা নয়। তারা জানে কলকাতায় আঘাত করা মানে নিজেদের সর্বনাশ ডেকে আনা। এখন একটু বিস্তারিত জানি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কেমন। S-400 ট্রায়াম্ফ, রাশিয়ার তৈরি এই সিস্টেম ভারত কিনেছে 5টি স্কোয়াড্রন। আমেরিকার CAATS নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ভারত এই চুক্তি করেছিল, কারণ ভারত জানতো এই সিস্টেম তার নিরাপত্তার জন্য অপরিহার্য। S-400 একসাথে 80টি পর্যন্ত টার্গেট ট্র্যাক করতে পারে। 400 কিলোমিটার পাল্লায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান সব ইন্টারসেপ্ট করতে সক্ষম। আকাশ মিসাইল সিস্টেম
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ডিআরডিওর মডেল। এটা এখন ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনী উভয়ই ব্যবহার করছে। কিউআরএসএম, কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল। এটা স্বল্প পাল্লার কিন্তু অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়াশীল সিস্টেম। আর্লি ওয়ার্নিং রাডার। ভারতের ডিআরডিও তৈরি সোয়ার্ডফিশ রাডার 5,000 কিলোমিটার দূরের লক্ষ্য ট্র্যাক করতে পারে বলে দাবি করা হয়। ভারতীয় বায়ুসেনার AWACS বিমান, আকাশে উড়ন্ত রাডার স্টেশন, এগুলো থেকে শত শত কিলোমিটারের মধ্যে সবকিছু নজরদারিতে থাকে। এখন একটু ভাবুন, পাকিস্তান থেকে একটা মিসাইল উৎক্ষেপণ হলে প্রথমে সোয়ার্ডফিশ রাডার সেটা ধরবে, তারপর AWACS নিশ্চিত করবে, তারপর S-400 বা আকাশ সিস্টেম সেটা ইন্টারসেপ্ট করার চেষ্টা করবে, এবং একই সাথে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান আকাশে উঠে পড়বে। তাহলে প্রশ্ন হলো, পাকিস্তানের কি ভারতের প্রতিরক্ষা ভেদ করার কোনো পথ আছে? তাত্ত্বিকভাবে কম উচ্চতায় উগে আসা ক্রুজ মিসাইল রাডার এড়াতে পারে কিছুটা, কিন্তু 1800 কিলোমিটার পথে সেটাও ধরা পড়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি, এবং তারপরেও যদি কোনোভাবে আঘাত লাগে, ভারতের জবাব হবে এতটাই ভয়ঙ্কর যে পাকিস্তানের পুরো সামরিক অবকাঠামো ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। ভারত যদি পাল্টা আঘাত করে কি ব্যবহার করবে? ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি পৃথিবীর দ্রুততম ক্রুজ মিসাইলগুলোর একটা। শব্দের প্রায় 3 গুণ বেগে ছুটে যায়। এটা ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা তিনটে বাহিনী ব্রাহ্মোস ব্যবহার করতে পারে। রাফায়েল যুদ্ধ বিমান। ফ্রান্স থেকে কেনা 36টি রাফায়েল এখন ভারতীয় বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। স্ক্যাল্প মিসাইল বহন করতে পারে, যা 300 কিলোমিটার দূরে নির্ভুল আঘাত করে। Su-30 MKI, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমান এই মডেল। অত্যন্ত চটপটে এবং দীর্ঘ পাল্লায় উড়তে সক্ষম। অগ্নি মিসাইল সিরিজ। অগ্নি 4 এর রেঞ্জ 4000 কিলোমিটার, অগ্নি 5 এর রেঞ্জ 5000 কিলোমিটারের বেশি। পাকিস্তানের যে কোনো প্রান্ত এর নাগালে। ভারতীয় নৌবাহিনী যুদ্ধ শুরু হলে INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্য আরব সাগরে মোতায়েন হবে। করাচি বন্দর অবরুদ্ধ হবে। পাকিস্তানের সমুদ্রপথে সাপ্লাই বন্ধ। সাইবার যুদ্ধ। ভারতের সাইবার সক্ষমতা এখন অনেক উন্নত। পাকিস্তানের পাওয়ার গ্রিড, যোগাযোগ ব্যবস্থা, এগুলো সাইবার আক্রমণের লক্ষ্য হতে পারে। সব মিলিয়ে ভারতের পাল্টা আঘাত পাকিস্তানের জন্য বিপর্যয়কর হবে। এটা কোনো বাড়িয়ে বলা কথা নয়, এটা সামরিক বাস্তবতা। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা সত্যি, এবং তারা বারবার এই অস্ত্রের কথা ইঙ্গিত করে হুমকি দেয়। কিন্তু এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। প্রথমত, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা মানে নিজেও শেষ হয়ে যাওয়া। ম্যাড, মিউচুয়ালি অ্যাশোর্ড ডিস্ট্রাকশন। দুই পক্ষই ধ্বংস হবে। পাকিস্তান কি সত্যি এটা চায়? দ্বিতীয়ত, ভারতের নো ফার্স্ট ইউজ নীতি আছে, অর্থাৎ ভারত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু পাকিস্তান করলে ভারতের জবাব বিধ্বংসী হবে। তৃতীয়ত, ভারতের পারমাণবিক সাবমেরিন INS আরিহান্ত সমুদ্রের গভীরে থাকে। পাকিস্তান যদি ভারতের সব পারমাণবিক ঘাঁটি ধ্বংসও করে দেয়, INS আরিহান্ত তখনও বেঁচে থাকবে এবং জবাব দেবে। এই কারণেই পারমাণবিক যুদ্ধ শুরু করা পাকিস্তানের জন্য আত্মহত্যার শামিল। চতুর্থত, পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে আন্তর্জাতিক পরিণতি কি হবে? চীন ও পাকিস্তানকে রক্ষা করতে পারবে না। আমেরিকা, রাশিয়া, ইউরোপ সবাই পাকিস্তানের বিরুদ্ধে যাবে। পারমাণবিক হুমকি পাকিস্তানের একটা কার্ড, কিন্তু এই কার্ড তারা আসলে খেলতে পারবে না, কারণ খেললে শুধু ভারত নয়, পাকিস্তান নিজেও শেষ হয়ে যাবে। কূটনীতির কথা বলি এখন। পাকিস্তানের বন্ধুকে চীন, ঠিকই, কিন্তু চীন পাকিস্তানকে ভালোবেসে সাহায্য করে না। চীনের নিজের স্বার্থ আছে। CPEC, আরব সাগরে প্রবেশ, ভারতকে চাপে রাখা। যুদ্ধ বাঁধলে চীন পাকিস্তানের পাশে দাঁড়াবে? সম্ভবত না, কারণ চীনও জানে ভারতের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ মানে বিশ্ব অর্থনীতিতে ধাক্কা, এবং চীনের নিজের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তুরস্ক কিছুটা সমর্থন দেবে, কিন্তু তুরস্ক দূরে, তাদের সরাসরি সাহায্য পাকিস্তানে পৌঁছানো কঠিন। বাকি মুসলিম বিশ্ব, সৌদি আরব, UAE, এরা এখন ভারতের সাথে অত্যন্ত গভীর অর্থনৈতিক সম্পর্কে আছে। ভারতে প্রচুর ইনভেস্ট করেছে। এরা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে না দাঁড়ালেও পাকিস্তানের পক্ষে সক্রিয়ভাবে দাঁড়াবে না। অন্যদিকে ভারতের পাশে আমেরিকা। ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক এখন অনেক গভীর। কোয়াড, সামরিক চুক্তি, প্রযুক্তি হস্তান্তর। ফ্রান্স রাফায়েল বিক্রেতা, ন্যাটো সদস্য। ইসরায়েল প্রযুক্তি এবং গোয়েন্দা সহযোগিতায় ভারতের পাশে। জাপান, অস্ট্রেলিয়া কোয়াড সদস্য হিসেবে। কূটনৈতিক লড়াইয়ে পাকিস্তান এখন অনেকটাই একা, আর ভারতের সাথে বিশ্বের মোটামুটি সব বড় অর্থনীতি। শেষে আসি। পাকিস্তানের মন্ত্রীর এই হুমকি 3টে বার্তা দেয়। প্রথম বার্তা, পাকিস্তান অপারেশন সিন্ধুর থেকে ভয় পেয়েছে এবং সেই ভয় ঢাকতে হুমকির ভাষা ব্যবহার করছে। দ্বিতীয় বার্তা, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এতটাই অস্থির যে নেতারা কৌশলী কূটনীতির বদলে আবেগী বক্তৃতায় ঝুঁকছেন। তৃতীয় বার্তা, ভারতকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা, বিশেষত সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করা। ভারতের উচিত, এবং ভারত করছেও, শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে এই হুমকির মোকাবিলা করা। ভারত কখনো যুদ্ধ চায়নি, এখনো চায় না, কিন্তু কেউ যদি জোর করে যুদ্ধ চাপিয়ে দেয়, ভারত পিছু হটবে না।
অপারেশন সিন্ধুর সেই বার্তাই দিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের কাজে লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও প্রতিদিন পেতে পারেন। কমেন্টে জানান আপনি কি মনে করেন ভারত পাকিস্তান সম্পর্ক ভবিষ্যতে ভালো হতে পারে। আপনার মতামত দিন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারম।